স্বাগত নিউজ 24 সকাল 10টার সংবাদে। সঙ্গে আছি আমি কানিজ লাবণী। সর্বশেষ 2 ধাপের ইউপি নির্বাচনের চুলচেরা বিশ্লেষণ হবে শুক্রবারে অনুষ্ঠিত হতে যাওয়া আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সভায়। নেওয়া হবে বিদ্রোহী এবং তাদের মদতদাতাদের ব্যাপারে কঠোর সিদ্ধান্ত। সারা দেশে নির্বাচনী সহিংসতাকে আবারও দুঃখজনক বলে কেন্দ্রীয় নেতারা বলছেন। ইউপি নির্বাচনে দলীয় প্রতীক তুলে দেওয়ার ব্যাপারের আলোচনা হতে পারে। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। 2 দফায় শেষ হওয়া ইউপি নির্বাচনে বেড়েই চলেছে সংঘাত, সহিংসতা ও প্রাণহানির ঘটনা। শুধু 2 দফা নির্বাচনে মারা গেছেন 37 জন, যার অধিকাংশই সরকার দলীয় সমর্থক। গেল বৃহস্পতিবার শেষ হওয়া দ্বিতীয় ধাপের 834টি ইউপি নির্বাচনে হেরেছেন 42% নৌকা প্রার্থী। জয়ী হয়েছেন 330 জন স্বতন্ত্র প্রার্থী, যাদের অধিকাংশই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। ফলে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নতুন করে ভাবছে আওয়ামী লীগ। 19 নভেম্বর বিকালে হতে যাওয়া ওয়ার্কিং কমিটির বৈঠকে চুলচেরা বিচার বিশ্লেষণ করা হবে ইউপি নির্বাচন নিয়ে। কারণ নির্বাচনী সহিংসতা ও বিদ্রোহী প্রার্থী নিয়ে বিব্রত হাইকমান্ড। যে পদে আছে সে পদ থেকে অব্যাহতি দেওয়া। দ্বিতীয়ত হচ্ছে বিদ্রোহীরা ভবিষ্যতে আর কখনো মনোনয়ন পাবে না। তৃতীয়ত হচ্ছে যে এই সমস্ত বিদ্রোহীদের পক্ষে দায়িত্বশীল পদে থেকে যারা মদত দিচ্ছে তাদেরকেও শোকজ করা। ইউনিয়ন পরিষদ নির্বাচনে যে অবস্থা, সেখানে বিদ্রোহী প্রার্থীদের কি অবস্থা, কেন হচ্ছে এত বিদ্রোহী না, তাদের মতদাতাদেরও অনেকে শাস্তি হয়েছে এবং কেউ কেউ ক্ষমা চেয়েছে। সেই ক্ষমার পরিপ্রেক্ষিতে কাউকে কাউকে হয়তো প্রাথমিক সদস্য রাখা হয়েছে, কিন্তু পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। স্পষ্ট মেসেজ দিয়েছি যে যারা দলের সিদ্ধান্তের বাইরে যাবে তাদের ব্যাপারে আমরা কোনো ছাড় দিব না। সহিংসতা ও বিদ্রোহীদের এমন ছড়াছড়িতে বাকি ধাপগুলোই প্রার্থিতা উন্মুক্তের বিষয় নিয়েও আলোচনা হবে। সহিংসতা এবং তাতে যারা ইন্তেকাল করে মারা যায়, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক, লজ্জাজনক এবং আমরা চাই এটা বন্ধ হোক। মনোনয়নের সময় প্রতীক দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, তবে আমরা প্রতিদিন যে ঘটনাগুলি ঘটছে এর থেকে আমরা মূল্যায়ন করছি, আমরা এর থেকে শিখছি এবং আগামীতে এই ব্যাপারটা বিবেচনায় থাকবে সবসময়। দলীয় ফোরামে আলোচনা হতে পারে। দলীয় ফোরামে আলোচনার পরে আমাদের কার্যনির্বাহী সংসদ থেকেই সিদ্ধান্ত নিতে পারে। যদি দল মনে করে, আমাদের দলের সভানেত্রী আছেন, সব মিলিয়ে উনি সবার সঙ্গে আলোচনা করে যদি মনে করেন যে আমাদের স্থানীয় নির্বাচনটা দলীয় প্রতীক থেকে সরে আসবেন, সেটা উনি বা দল সিদ্ধান্ত নিতে পারে। করোনার কারণে প্রায় বছরখানেক পর সবশেষ গেল 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বৈঠক। সতর্ক হবেন, আরো কঠোর হবেন। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। বিশ্ব জলবায়ু শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ ও ফ্রান্স সফর নিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল 4টায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লাসগো, লন্ডন ও প্যারিসে 2 সপ্তাহের সরকারি সফর শেষে রোববার দেশে ফিরেন। এর আগে 31 অক্টোবর 2 সপ্তাহের সফরে স্কটল্যান্ডের বন্দর নগরী গ্লাসগো পৌঁছেন তিনি। গ্লাসগোয় প্রধানমন্ত্রী COP26 বিশ্ব নেতাদের শীর্ষ সম্মেলনে এবং অন্যান্য অনুষ্ঠানে যোগদান করেন। মুসলিম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী আজ। দিনটি পালনে নানা কর্মসূচি নেওয়া হয়েছে টাঙ্গাইলে। বিস্তারিত জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক রহমান। আতিক, মৃত্যুবার্ষিকী পালনে কি কি কর্মসূচি নেওয়া হয়েছে? ধন্যবাদ লাবণী। আজ জননেতা মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 45তম মৃত্যুবার্ষিকী এবং এই উপলক্ষে কিন্তু বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং বিভিন্ন সংগঠন তারা কিন্তু এই মাওলানা ভাসানীর মাজারে শ্রদ্ধা জানাতে এসেছেন এবং প্রতি বছরই কিন্তু এই মাজারে যারা মাওলানা ভাসানীর ভক্তবৃন্দ রয়েছেন তারা কিন্তু প্রতি বছর তাদের শ্রদ্ধা জানাতে আসেন এবং এই সকাল থেকেই কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বিএনপি, আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক সংগঠন মাজারের যে আশেপাশে যে ধরনের অর্থাৎ যে মাজারের অর্থাৎ যে আশেপাশে অনেক দুস্থ এবং অনেক মানুষের মাঝে আসলে অনেক কিছু তারা দিয়ে থাকেন এবং সকাল থেকেই এই দোয়া মাহফিল এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এটি পালিত হয়। আমরা একটু কথা বলবো এখানে
টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি, আপনি একটু বলবেন কি অবস্থা এবং কি ধরনের আয়োজন আসলে করে থাকে? মুসলিম জনতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৫তম প্রথাবার্ষিকীতে উপলক্ষে 2 দিন আগে থেকেই মৌলানা ভাসানীর ভক্তবৃন্দরা দেশের বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করে আর টাঙ্গাইলের সন্তোষে মৌলানা ভাসানী মাজার শরীফকে ঘিরে, এবং দেশের বাইরে থেকেও তার মুরিদানরা আসে। গত রাত্রে তো হাজার হাজার মুরিদান বিভিন্ন সঙ্গীত ভাসানীর ভক্তবৃন্দ যেসব মুরিদানরা যেসব আয়োজন করে, নানান আয়োজনে সারা রাত্রি মুখরিত ছিল। তারা শিরনি রান্না করে হাজার হাজার মানুষের শিরনি খাওয়াচ্ছে, সকাল থেকে খাওয়াচ্ছে। আজকে সকাল 7টায় মৌলানা আব্দুল হামিদ বিজ্ঞান ভাইস চ্যান্সেলর মহোদয় সকাল 7:30টায় ফুল দল মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয়। তারপরে সংগঠনগুলো রাজনৈতিক সংগঠনগুলো শুরু হচ্ছে। তো লাবণী, শুনছিলেন যে আসলে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনব্যাপী পালন করে থাকবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ টাঙ্গাইল থেকে। চট্টগ্রামে দ্বিতীয় দিনের মতো স্কুল শিক্ষার্থীদের টিকা দেয়া হচ্ছে। বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, চট্টগ্রামের কতটি স্কুলে এই কার্যক্রম চলছে? ধন্যবাদ লাবণী, আপনি যথার্থই বলছেন যে স্কুলগুলোতে কিন্তু টিকা দেওয়া কার্যক্রম শুরু হয়েছে গতকাল থেকে, কিন্তু আজকে দ্বিতীয় দিন যাচ্ছে। আপনি দেখতেই পাচ্ছেন কলেজ পড়ুয়া বলতে যে এসএসসি পরীক্ষার্থী যারা আছে তাদেরকে প্রথম ধাপে টিকা দেওয়া হচ্ছে। গতকাল প্রায় 2000-এর কাছাকাছি শিক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছে। আজও কিন্তু আসলে 2500-এর মতো শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। তাদের টার্গেট 15 দিনের মধ্যে 35,000 শিক্ষার্থী যারা যে এসএসসি পরীক্ষা দেবে তাদেরকে কিন্তু আসলে টিকা দেওয়ার যে পরিকল্পনা তারা শেষ করতে যাচ্ছে। চট্টগ্রামের 3টি স্কুলে যে কেন্দ্রগুলো করা হয়েছে, যে শীতাতপ নিয়ন্ত্রিত যে স্কুলগুলো আছে সেগুলিকে সিলেক্ট করে সেই জায়গাতে কিন্তু আসলে টিকা দেওয়া কার্যক্রম তারা চালাচ্ছে। আমি একটু কথা বলতে যাচ্ছি যে কেন্দ্রে আসলে টিকা দেওয়া হচ্ছে গতকাল থেকে, সেই স্কুলের প্রধান শিক্ষক কাছে আমি জানতে চাচ্ছি গতকাল যারা টিকা নিয়েছে তাদের কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে কিনা? ধন্যবাদ। আমরা চিটাগং গ্রামার স্কুল ন্যাশনাল ক্যারিকুলাম, আমি প্রধান শিক্ষক তহসিন খান। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। গতকাল থেকে শুরু করে আজ পর্যন্ত দফায় দফায় আমরা তো অবশ্যই স্বাস্থ্য অধিদপ্তর থেকেও স্যাররা আসছেন, সবাই অবজারভেশন করছেন। এখনও পর্যন্ত সবাইকে সুস্থই এবং স্বাভাবিক পাওয়া গেছে, এবং বাচ্চাদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে যে তারা এক ধরনের নিরাপত্তা ফিল করছে। এই যে পরীক্ষার আগে তাদের যে এই ভ্যাকসিনেশন কার্যক্রমটা করা হলো সেটাতে নিরাপদ ফিল করছে। এখনও পর্যন্ত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ইনশাল্লাহ নাই। ধন্যবাদ। একজন টিকা নিল, আমি একটু কথা বলতে চাচ্ছি। একটু আগে আপনি টিকা নিয়েছেন, কেমন লাগছে এই বয়সে এসে আপনি যে টিকা পেলেন? আসলে আমি এতদিন আইডি কার্ডের ইয়াটা করাতে পারছিলাম না, ওই ন্যাশনাল আইডি কার্ড ছিল না। কিন্তু এখন কলেজ থেকে এটা আমাদের স্টুডেন্টদের জন্য, সবার জন্য, যারা এইচএসসি পরীক্ষার্থী সবাইকে টিকার ব্যবস্থা করছে। তো এটা আমাদের জন্য ভালোই হচ্ছে, সেফটি থাকবো ওটাই। ধন্যবাদ। লাবণী, আপনি অবশ্যই বুঝতে পেরেছেন যারা শিক্ষার্থী, যারা এসএসসি পরীক্ষার্থী যারা আছে তারা পরীক্ষার আগে যে টিকা পাচ্ছে তারা বলছেন খুব খুশির বার্তা আমাদেরকে জানিয়েছেন। এইভাবে যদি সব শিক্ষার্থীরা যদি টিকার আওতায় আসতে পারে তাহলে কিন্তু অনেকটা সুবিধা হবে বলে তারা মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। বিশ্বে প্রথমবারের মতো চট্টগ্রামের হালদার রুই, কালীবাউস, মিঠাপানির ডলফিনের জীবন রহস্য উন্মোচন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। 82,788টি জিন শনাক্ত। ডলফিনের পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্সিংয়ে মিঠাপানি ডলফিনের মৃত্যুর কারণ বের করা সম্ভব বললেন গবেষকরা। ডলফিনের প্রজাতির প্লাটানিস্টা গাঞ্জেটিকার পূর্ণাঙ্গ জিনোম বিন্যাসে বাংলাদেশে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বললেন হালদা বিশেষজ্ঞ ডক্টর মঞ্জুরুল কিবরিয়া। আহাদুল ইসলাম বাবুর ক্যামেরায় আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া। জয়, ডলফিন ও কাপ জাতীয় মাছের বংশবৃদ্ধি বা মানসম্মত উৎপাদনের ক্ষেত্রে জিনগত ত্রুটি দূর করার জন্য জিনোম সিকোয়েন্সিং এর বিকল্প নেই। কেন একের পর এক মৃত্যু হচ্ছে হালদার ডলফিনের, তারই গবেষণা করতে যেয়ে বিশ্বে প্রথমবারের মতো রুই, কালীবাউস সহ 4 প্রজাতির মাছেরও জীবন রহস্য উন্মোচন করেছেন গবেষকরা। শনাক্ত হয়েছে 82,788টি জিন।
আমরা প্রাইমারি লেভেলের ডাটাবেস আমরা তৈরি করেছি। এখন আমরা অন্যান্য সোর্সের প্রজাতির মাছের সাথে তুলনা করে হালদার যে ইউনিকনেস, এই 4টি প্রজাতির মাছের কি বৈশিষ্ট্যের কারণে এটার গ্রোথ বেশি, টেস্ট বেশি, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, সেগুলো যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, তাহলে হালদার যে ইউনিকনেস সেটা আমরা সংরক্ষণ করতে সক্ষম হব। গবেষকরা বলছেন দেশে রুই জাতীয় মাছের একমাত্র বিশুদ্ধ প্রজনন ক্ষেত্র হালদা। প্রাকৃতিক পরিবেশ ও হ্যাচারিতে বড় হওয়া কাপ জাতীয় মাছের জেনেটিক পার্থক্য নির্ণয়ে তুলনামূলক গবেষণার সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা মনে করি ভবিষ্যতে এই গবেষণার প্রাপ্ত তথ্যাদি এবং যে বেসলাইন ডেটা আমরা আন্তর্জাতিক ডাটাবেসে জমা দিতে পেরেছি, এর ফলে জাতীয় এবং বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হালদা নিয়ে গবেষণার সুযোগ তৈরি হয়েছে। বিপন্ন প্রজাতির ডলফিন এবং কাপ জাতীয় মাছের জিনোম সিকোয়েন্স করে যুক্তরাষ্ট্রের এনসিবিআই এর ডেটা ব্যাংকে জমা দিয়ে মিলেছে অনুমোদন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। উত্তরের জেলা দিনাজপুর ও কুড়িগ্রামে হঠাৎ করে বেড়েছে শীতের তীব্রতা, ক্রমান্বয়ে কমছে তাপমাত্রা। সন্ধ্যা হলেই নামছে কুয়াশা, সঙ্গে বইছে হিমেল বাতাস। অবশ্য আবহাওয়াবিদরা বলছেন চলতি মাসে শৈত্যপ্রবাহের কোনো সম্ভাবনা নেই, তবে আগামী ডিসেম্বর ও জানুয়ারিতে শীত বেশি পড়বে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.7 ডিগ্রি সেলসিয়াস। ফখরুল ইসলাম পলাশ ও হুমায়ুন কবির সূর্যর তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। উত্তরের জেলা দিনাজপুরে এবার আগেই নেমেছে শীত। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কুয়াশা চাদরে ঢাকা পড়ছে পুরো এলাকা, সঙ্গে বইছে হিমেল বাতাস। বাড়ির বাইরে বের হতে হলে পরতে হচ্ছে গরম কাপড়। হঠাৎ করে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। ঠান্ডা হলে ঠান্ডাটা খুব বেশি নামে যায়, এই শীতটা কুয়াশা খুব নামে যায়, শীত বেশি নামে যায়, মানুষের খুব একটু কষ্ট হয়। কিছুদিন থেকে শীতের একটু আমেজ পাওয়া যাচ্ছে, তবে গত কয়েকদিনের থেকে আজকে একটু ঠান্ডাটা বেশি। মঙ্গলবার সকাল 6টায় এখানে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 15.2 ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের চেয়ে 2 ডিগ্রি সেলসিয়াস কম। অবশ্য আবহাওয়াবিদরা বলছেন উত্তরের হিম বাতাসের কারণে তাপমাত্রা কমছে, তবে চলতি মাসে শৈত্যপ্রবাহের কোনো সম্ভাবনা নেই। নভেম্বরের অবশিষ্ট দিনগুলোতে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে আরও হ্রাস পাবে, সেই সাথে শীতের অনুভূতি বৃদ্ধি পাবে। তবে নভেম্বরে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। একই চিত্র উত্তরের আরেক জেলা কুড়িগ্রামে। দিনে তেমন অনুভব না হলেও সন্ধ্যা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ঠান্ডা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 15.7 ডিগ্রি সেলসিয়াস। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদ একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না যশোর চুকনগর সড়কের 2 লেনের সংস্কার কাজ। 15 মাসে কাজের অগ্রগতি হয়েছে 50%। হাতে নির্ধারিত সময় আছে মাত্র 2 মাস। এমন পরিস্থিতিতে নির্ধারিত সময়ে সড়কের কাজ শেষ হওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে। এতে ক্ষুব্ধ চলাচলকারীরা। সড়ক বিভাগ বলছে, করোনা মহামারী আর বর্ষা মৌসুম থাকায় নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ হয়নি, তবে প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। রিপন হোসেনের রিপোর্ট, ছবি তুলেছেন বুলবুল শহীদ খান। যশোরের মনিরামপুর ও কেশবপুর হয়ে খুলনার চুকনগর পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য 38.265 কিলোমিটার। সাতক্ষীরার ভোমরা সীমান্তের আমদানিকৃত মালামাল নিয়ে ট্রাকগুলো এই সড়ক দিয়ে যশোর হয়ে রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায় চলে যায়। তবে 2020 সাল নাগাদ এর খানাখন্দে ভরা সড়কের বাস্তব অবস্থা বিবেচনায় এনে যশোর সড়ক ও জনপথ বিভাগ কর্তৃপক্ষ সড়কটি ডাবল লেনে উন্নীত করার প্রকল্প একনিকে পাশ করে। প্রাথমিকভাবে যার প্রকল্প ব্যয় ধরা হয় 90,92,71,944 টাকা। এদিকে পুরো প্রকল্প বাস্তবায়নের সময়কাল 1.5 বছর বেঁধে দেওয়া থাকলেও এখন পর্যন্ত শেষ হয়েছে মাত্র 50% কাজ। ফলে নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না এই সড়কের কাজ। ঠিক মতো মনে করেন পানিও মারে না, এরকম একটা অবস্থা। আপনার একটা পরিবহন যাওয়ার পরে আর রাস্তার দিকে তাকানো যায় না, দাঁড়ানো যায় না, এরকম ধুলো। প্রায় বছর খানিক ধরে এগুলো কাজ শুরু করছে, কিন্তু এখনো পর্যন্ত কমপ্লিট করতে পারেনি। রাস্তার অবস্থা কি বলবো, আপনি না গেলে বিশ্বাস করবেন না যে এত গর্ত আর এত ভাঙ্গা। ঠিক আছে, এই জায়গা থেকে মনিরামপুর পর্যন্ত যদিও বা একটু যাই, তা মনে হয় যে আমাদের গাড়ি ঘুরে এসে কাজ করানো লাগে, এরকম একটা অবস্থা। সড়কের এই অবস্থায় নষ্ট হচ্ছে গাড়ির যন্ত্রাংশ, ঘটছে দুর্ঘটনা, বাড়ছে জনভোগান্তি। যেখানে আমাদের 1 ঘন্টা 30 মিনিট লাগবে চুকনগর যাইতে, সেখানে 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যাচ্ছে। প্যাসেঞ্জাররা নিচ্ছি, প্যাসেঞ্জাররাও ধরেন
রুগী ফুগি উঠানো যাচ্ছে না, দুনিয়ার ঝামেলা। তবে নির্দিষ্ট সময়ে প্রকল্পের কাজ শেষ না হওয়ার পেছনের কারণ হিসেবে সড়ক বিভাগ অবৈধ স্থাপনা উচ্ছেদ, করোনাকালের স্থবিরতা আর বর্ষা মৌসুমকে দায়ী করেছেন। আমাদের প্রকল্পের মেয়াদ ছিল ডিসেম্বর 2021 পর্যন্ত, কিন্তু বিগত বর্ষা তারপর করোনার পরিস্থিতির কারণে আমাদের স্বাভাবিক যে গতিটা সেই গতিটা ব্যাহত হয়েছে। আমরা এটাকে জুন 2023 পর্যন্ত সময় বর্ধনের জন্য প্রস্তাব করেছি এবং ইনশাআল্লাহ সেই সময় নির্ধারিত সময়ের মধ্যে আমাদের প্রকল্প সমাপ্ত হবে। ভোগান্তি লাঘবে যশোরের মনিরামপুর ও কেশবপুর হয়ে খুলনার চুকনগর পর্যন্ত সড়কটির বাস্তবায়ন কাজ দ্রুত শেষ করার দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যশোর সদর উপজেলার চাউলিয়া, সীতারামপুর, দাসপাড়া, রমানগর সহ এসব অঞ্চলে প্রায় 200 নারী পুরুষ হাতে পাখির বাসা তৈরি করে জীবিকা চালান। হাতে তৈরি এসব পাখির বাসা রপ্তানি হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে। রপ্তানি আয় বাড়াতে সরকারি সুযোগ সুবিধার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। রিপন হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 1981 সাল থেকে যশোরে হাতে তৈরি পাখির বাসা ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি শুরু হয়। শুরুতে যশোরের একটি এনজিও তাদের সদস্যদের মাধ্যমে স্বল্প পরিমাণে হস্তশিল্পজাত পণ্য হিসেবে এসব পাখির বাসা তৈরির কাজ শুরু করে। এখন যশোরের কয়েক গ্রামের মানুষ নিজ উদ্যোগে এই পাখির বাসা তৈরি করে সংসার খরচ যোগাচ্ছেন। গৌরাঙ্গ সাহা পাখির বাসা তৈরির প্রথম উদ্যোক্তা, যিনি নিজের কর্মসংস্থানের পাশাপাশি গ্রামের অন্যান্য অনেকেরই পথিকৃৎ হয়েছেন। খ্রিস্টানদের একটা সংস্থার মাধ্যমে আমি হাতের কাজ কিছু আর কি ওদের সাথে আমি শিখি, তখন ওদের সাথে শিখতে ওদের মাস্টার কিন্তু আমি হলাম লাস্ট। ওদের আমি আর 6 বছর কাজ শিখে আমি এখান থেকে এই চলে আসলাম যশোরে। যশোর সদর উপজেলার বিভিন্ন গ্রামের ঋষি সম্প্রদায়ের মানুষ মূলত পাখির বাসা তৈরির কাজে জড়িত। এখানকার নারীরা সাংসারিক কাজের ফাঁকে পাখির বাসা তৈরি করে বাড়তি আয় করছেন। যে কাজ করি সংসারের পাশাপাশি করে 2-1 পয়সা নিজেরও লাগে, ছেলে মেয়ের খাতা কলমও কিনে দিতে হয়, টাকা পয়সা দিয়ে সংসার চালাচ্ছি, বাড়ি করেছি। আন্তর্জাতিক বাজারে এসব পণ্যের অনেক চাহিদা রয়েছে, তাই সকলের সহযোগিতায় এখাত থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এই পণ্যটি আমাদের দেশ থেকে খুব সস্তায় যায়, এইটা কিন্তু প্রমাণ করতে পারলে ব্যাপকভাবে আমাদের একটা বৈদেশিক মুদ্রা আয় করার পথ আমাদের বের হয়ে আসবে। আর এই শিল্প প্রসারে উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেওয়ার আশ্বাস দিলেন ব্যাংক কর্মকর্তা। আমরা বিভিন্ন ইউডিসির মাধ্যমে এবং এজেন্টের মাধ্যমে এদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করতে পারবো। তারা যদি আমাদের কাছে আসে, নিয়ম নীতি মেনে আমরা যদি লোন দিই, তাহলে এই এলাকার মানুষ উপকৃত হবে বলে আমি মনে করি। বর্তমানে যশোর সদর উপজেলার প্রায় 200 মানুষ হাতে তৈরি এই পাখির বাসা তৈরির কাজ করে জীবিকা নির্বাহ করছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার দেশের বিভিন্ন স্থানের ঘটনাবলী নিয়ে টুকরো খবর। গাজীপুরের শ্রীপুরে র্যাবের অভিযানে 2টি হাসপাতালকে 1.5 লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্যাথোলজি রিপোর্টে কোনো বিশেষজ্ঞ বা এমবিবিএস চিকিৎসকের স্বাক্ষর না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আলহেরা হাসপাতালকে 50,000 ও বর্জ্য অব্যবস্থাপনায় লাইফ কেয়ার হাসপাতালকে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। মানিকগঞ্জ সদর উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের সাথে নির্বাচন আচরণবিধি ও আইন শৃঙ্খলা সংক্রান্ত এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসে আয়োজিত এই সভায় সদর উপজেলার 10টি ইউনিয়নের সকল প্রার্থী উপস্থিত ছিলেন। নরসিংদীর আলোকবালী ইউপি নির্বাচনকে কেন্দ্র করে 3 জনকে হত্যার ঘটনায় দ্রুত খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী সদর উপজেলার শিবপুর সালেহপুর গ্রামের এতিম শিশুদের মাঝে মাসব্যাপী বিনামূল্যে খাবার আপ্যায়ন করেছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা।
নোয়াখালী চ্যারিটি ফোরাম ৮৮ এর তত্ত্বাবধানে ও নাম প্রকাশে অনিচ্ছুক একটি শিল্প প্রতিষ্ঠানের উদ্যোগে 2টি এতিমখানায় 110 জন শিশুদের মাঝে মাসব্যাপী এই খাবারের ব্যবস্থা করা হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল আয়োজন করেছে নাটোরের জেলা বিএনপি ও সহযোগী সংগঠন। মঙ্গলবার জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদে বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আরও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির অজুহাতে 4 ডিসেম্বর থেকে চট্টগ্রাম বন্দরের 19টি বেসরকারি ইনল্যান্ড কন্টেইনার ডিপোর সার্ভিস চার্জ বাড়িয়েছে 23% করে। ট্যারিফ কমিটির সাথে আলোচনা না করেই চার্জ বাড়ানোয় ক্ষুব্ধ ব্যবসায়ীরা। দ্রুত আলোচনার মাধ্যমে বেসরকারি ডিপোর সেবা মাশুল কমানোর দাবি চট্টগ্রাম চেম্বার অব কমার্সের। বিজিএমইএ বলছে এই চার্জ দিতে হলে দেশের তৈরি পোশাক খাত বড় ধরনের সংকটে পড়বে। আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। চট্টগ্রাম বন্দর দিয়ে 90% পণ্য ডেলিভারি হয় বেসরকারি ডিপোর মাধ্যমে, আর 21% আমদানি পণ্য খালাস হয় আইসিডির সহায়তা নিয়ে। তবে জ্বালানি তেলে মূল্য বৃদ্ধির অজুহাতে গণপরিবহনের পর এবার 4 ডিসেম্বর থেকে 23% সেবা মাশুল বাড়ানোর ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বন্দরের 19টি বেসরকারি আইসিডি। বেসরকারি অবডকগুলোতে যেসব সেবা ডিজেলের সাথে সম্পৃক্ত, ডিজেল ইউটিলাইজেশনের সাথে সম্পৃক্ত, সেই সব সেবা খাতের চার্জ আমরা ঠিক 23% বাড়িয়েছি। যেখানে এখন 20 ফুট সাইজের প্রতিটি কন্টেনার রপ্তানি পরিবহনে 4140 টাকা দিতে হয় মাশুল, সেখানে 23% মাশুল যোগ হলে 5092 টাকা দিতে হবে রপ্তানিকারকদের। একইভাবে বাড়বে আমদানির ক্ষেত্রেও। 23% যে সেবা খাতের চার্জ বৃদ্ধি করেছে, সেটাকে এখনো সময় আছে। আমার মনে হয় স্টেক হোল্ডারের সাথে জরুরিভাবে বসা উচিত। সরকারের মাধ্যমে, আপনার মিডিয়ার মাধ্যমে, সবার মাধ্যমে আমরা মানে বলতে চাচ্ছি এই চার্জ আমাদের পক্ষে বিয়ার করা সম্ভব না। তবে বিগডা বলছে 23% হারে বাড়ানো মাশুল কমানোর সুযোগ নেই। 23%-এর নিচে যাওয়া আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়, এবং বেসরকারি আইসিডির মালিকরা কখনোই নিজের টাকা দিয়ে অন্যের সেবার ভর্তুকি দেবেন না। চট্টগ্রামে বেসরকারি 19টি অবডক বছরে প্রায় 10 লাখ কন্টেনার হ্যান্ডলিং করে থাকে। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। এবার আন্তর্জাতিক সংবাদ। চরম দুর্ভোগের মধ্যে দিন পার করছেন ভারতের দিল্লির বাসিন্দারা। মাত্রাতিরিক্ত বায়ু দূষণের কারণে এবার শহরটির সব শিক্ষা প্রতিষ্ঠান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সাথে দিল্লির বেসরকারি সংস্থাগুলোর 50% কর্মীকে দেয়া হয়েছে বাসা থেকে কাজ করার পরামর্শ। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। দিল্লির দূষণের ফলে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে করণীয় নিয়ে বেশ কয়েকদিন ধরেই সরকারি পর্যায়ে আলোচনা চলছে। মাত্রাতিরিক্ত দূষণের ফলে অবশেষে স্কুল কলেজ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হলো। করোনাকালে যেভাবে অনলাইনে ক্লাস চলত, সেভাবেই পাঠদান চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছে কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট। অন্যদিকে দিল্লি, হরিয়ানা, রাজস্থান এবং উত্তরপ্রদেশের 50% কর্মীকে দেওয়া হয়েছে আগামী 21 নভেম্বর পর্যন্ত ঘরে বসে কাজের পরামর্শ। অরবিন্দ কেজরিওয়াল সরকার প্রতিবারের মতো এবারও দিল্লির দূষণের জন্য প্রতিবেশী রাজ্যের কৃষকদের ফসলের গোড়া পোড়ানোকে দায়ী করেছে। তবে এর পেছনে কলকারখানার বর্জ্য ও গ্যাস, যানবাহনের ধোঁয়া এবং রাস্তার ধুলোই মূল কারণ বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। নিবিড় আমিন, নিউজ 24। এখন এই পর্যন্তই। আরও খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ।